নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। শরীরটা ভালো নেই, ফলে গলার আওয়াজটা অন্যরকম লাগতে পারে। নিজের মনে করে ক্ষমা ঘেন্না করে দেবেন, তবে ক্ষমা করবেন না তাদের যারা রাজ্যে দুর্নীতি করছে এবং দুর্নীতি করার পরেও সাধু পুরুষ সেজে বসে আছে এবং গলাবাজি করে যাচ্ছে, চটি চেড়ে যাচ্ছে, শাসক দলের নেতা মন্ত্রী হয়ে বসে আছে, তারপরেও বেশ আনন্দের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে। এই সমস্ত নেতা মন্ত্রীদের ছাড় দেওয়া হবে না। কিন্তু ছাড় দেবে না কারা? যে সমস্ত তদন্তকারী সংস্থা আছে, তদন্তকারী সংস্থা মাঝে মধ্যে শীত ঘুমে চলে যায়, আবার কিছুদিন পর জেগে ওঠে, হাইকোর্টে গিয়ে বকাঝকা খায়, ঠিকমতো কাজ করে না। কিন্তু এবার তাদের আর ছাড় দেওয়া হবে না, সেই ইঙ্গিত দিল্লি থেকে এসেছে, ছাড়পত্র এসেছে। আপনাদেরকে আগে বেশ কয়েকবার বলেছি। কিন্তু এ রাজ্য দুর্নীতিতে নিমজ্জিত এমন একটি ঘটনা আবারও সামনে এসেছে। রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু, তার বিরুদ্ধে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ। অভিযোগ প্রমাণিত কবে হবে আমরা জানি না, প্রমাণিত হবে কি হবে না সেটাও জানি না, সবটাই নির্ভর করছে ইডি সিবিআই এর উপরে। কিন্তু ইডি এবার কিন্তু ময়দানে নেমেছে। আমার সিবিআই এর উপরে যত না আস্থা আছে, তার তুলনায় ইডির অ্যাকশন দেখে মনে হয়েছে ইডি কিন্তু সিবিআই এর তুলনায় অনেক ভালো কাজ করছে, এবং ভালো কাজ করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সুজিত বসু এককালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর মানস রঞ্জন রায়ের হাত ধরে উঠে এসেছিলেন রাজনীতিতে। আপনারা সুভাষ চক্রবর্তীর নাম শুনেছেন। সুভাষ চক্রবর্তীর হয়ে বাম আমলে কাজ করতেন সুজিত বসু, সেসব বিষয়ে আপনারা জানেন। কিন্তু তৃণমূলে আসার সময় সুজিত বসু কিভাবে বিধায়ক হয়েছেন সেটা কি জানেন? সেই সময় মানস রঞ্জন রায় বলে এক নেতা ছিলেন। মানস রঞ্জন রায় তৃণমূল কণ্ঠের, প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল, এবং দক্ষিণ দমদম পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর। সুজিত বোস যখন তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবেন বাই ইলেকশনে, সেই সময় তাকে জেতাবার কারিগর ছিলেন মানস রঞ্জন রায়। পরবর্তীকালে মানস রঞ্জন রায় সুজিত বসুর বশ্যতা স্বীকার করেননি, তার খেসারত দিতে হয়েছে তাকে। দলে অনেকটা কোণঠাসা হয়ে আছেন, কিন্তু সুজিত বসুর বশ্যতা স্বীকার করেছিলেন নিতাই দত্ত, মুর্শিদাবাদের ছেলে, যিনি কিনা একসময় খবরের কাগজ বিক্রি করতেন, এমনটা টিভি 9-এর সংবাদে প্রকাশ পেয়েছে। নিতাই দত্ত পরবর্তীকালে সুজিত বসুর সঙ্গে ঘনিষ্ঠ হলেন। খবরের কাগজ বিক্রি করার পর তার একটি ব্যবসা ছিল, বইয়ের, কলেজ স্ট্রিট থেকে বই এনে বিক্রি টিক্রি করতেন, এমনটা শোনা যায়। যদিও আমি নিজের চোখে কখনো দেখিনি। আমি নিতাই দত্তকে যতদিন দেখেছি সুজিত বসুর আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি। নিতাই দত্ত সুজিত বসুর সহকারী হিসেবে কাজ করেন, সমস্ত হিসাব নিকাশ তিনি রাখেন। প্রত্যেক নেতার একজন বিশ্বস্ত সহযোগী হয়, সুজিত বসুর হচ্ছেন নিতাই দত্ত। মুর্শিদাবাদে তার বাড়ি, আসবাব প্রচুর হয়েছে, প্রতিপত্তি হয়েছে। কলকাতা উত্তর শহরতলি লেকটাউন চত্বরেও তার প্রবল প্রতিপত্তি। দক্ষিণ দমদম পুরসভায় কোথায় টেন্ডার হবে না হবে সেগুলো অনেকটা তিনি ঠিকঠাক করেন বলে শোনা যায়। সুজিত বসুর যা কন্ট্রোলটা রয়েছে সেটা তিনিই দেখেন বলে অভিযোগ। এবং এই যে রেডটা হলো কদিন আগে, সেখান থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সুজিত বসুর ধাবা রয়েছে, নিতাই দত্তর বাড়ি রয়েছে, সুজিত বসুর ছেলের নামে যে প্রপার্টি রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেই সব মিলিয়ে মোট ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এমনটা ইডি দাবি করছে। সুজিত বোস যেদিনকে এই রেড অভিযান হচ্ছে, হানা হচ্ছে, সেদিনকে বলেছিলেন প্রত্যেকবার আসে কিছুই পায় না। এবার কিন্তু ৪৫ লক্ষ টাকা হাতে লেগেছে। সুজিত বোস যখন সিপিএম করতেন, মানে দলে যোগ দিয়েছেন সুভাষ চক্রবর্তীর হয়ে, ঠিক তার আগে আগে এগরোলের দোকানে তার ছিল, এগরোলের দোকান ছিল, রোল চাউমিনের দোকান ছিল। এগরোল চাউমিনের দোকান দেওয়া কোনো খারাপ কথা নয়, অনেকে দুর্দিনে অনেক কাজ করেছেন। কিন্তু নেতা হওয়ার পরে যেভাবে উত্থান হয়, নেতাদের বলুন তো পয়সা বেতন, কিন্তু তাদের বাড়ি ঘর দুয়ার যেভাবে তারা করে ফেলেন কিছু বছরের মধ্যেই। এই যে নিতাই দত্ত 2008 সালে তিনি কলকাতায় এসেছেন, 8 সালের পর আজকে তার কোটি কোটি টাকার সম্পত্তি। সুজিত বোস বাম আমলে এগরোলের দোকান করতেন, বাম আমল থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, 20-22 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি। কি না করেন তার
কনস্ট্রাকশনের ব্যবসা আছে বলে জানা যায়, তার ধাবা রেস্তোরাঁ আছে বলে জানা যায়, তার কত কত ব্যবসা আছে, কাদের কাদের নামে আছে, সে সকল কি আমরা জানি? এই সুজিত বোস তো রাজ্য সরকারের একটা মন্ত্রী, তিনি একা যে তার নাম জড়িয়েছে এমন নয়। 2013-14 সালে যখন সারদা চিটফান্ডের মামলা এলো, মদন মিত্র থেকে শুরু, পরপর কত নেতা মন্ত্রী জেলে গেছেন। এই যে নিতাই দত্ত শুধুমাত্র সহযোগী সুজিত বোসের, তিনি কামারহাটি পুরসভায় ইনফ্লুয়েন্স খাটিয়ে নিজের পরিবার পরিজনকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। এই যে গরু পাচার মামলায় যিনি অনুব্রত মণ্ডলের সহযোগী পুলিশ ছিলেন, তার নামে কোটি 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 টাকার সম্পত্তি। গোটা সরকারটা দুর্নীতিতে নিমজ্জিত। আজকে ডিআর লটারির নাকি বিক্রি কম হচ্ছে, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইনকামের নাকি নতুন রাস্তা বের করেছেন, এমনটা আজকে প্রেস কনফারেন্স করে সল্ট লেকের বিজেপির দপ্তর থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে রাজ্য সরকার একটি ফর্ম ছাপিয়েছে। খবরটা আমার কাছে বেশ কয়েকদিন আগেই ছিল, তবে ভেবেছিলাম বিজেপির কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করলে তারপর খবর করব। দুপক্ষের বক্তব্য নিয়ে খবর করাটাই সাংবাদিকতার এথিক্স। শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে টোটো, 5 লক্ষ টোটো রয়েছে রাজ্যে, কিছুদিন আগেই রাজ্য সরকার একটি ফর্ম ছেড়েছে, রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে যত রাজ্যে টোটো আছে সবকটাকে এককালীন 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেল, তাতেও কিছু ছাড় দেওয়া যাবে না। প্রত্যেক মাসে মাসে করে 100 টাকা সরকারের দরকার। সরকারের বিনিময়ে কি দেবে? লবডঙ্কা। আপনি রোড ট্যাক্স দিয়েছেন, সব করেছেন, ঠিক আছে, আপনি শুধু ব্যবসা করছেন বলে সরকার আপনার কাছ থেকে টাকা খিচে নেবে। এই সরকার নাকি মা মাটি মানুষের সরকার, মেহনতি মানুষের সরকার, অথচ মেহনতি মানুষ, মা মাটির যে মানুষ, সেই মানুষের কাছ থেকে টাকা খিচে নেবে। গরিব মানুষের কাছ থেকে 100 টাকা নেওয়াটা কি খুবই জরুরি? আপনি ক্লাব যেগুলো দোতলা 3 তলা আছে, দুর্গাপুজো করে, তাদেরকে 75, 80, 85, 90, 1,10,000 করে টাকাটা দিলেন, খুব ভালো কথা। যাদের দেওয়ার দরকার নেই সকলকে টাকা দিচ্ছেন, বিলিয়ে দিচ্ছেন, ইমামদের ভাতা দিচ্ছেন, খুব ভালো করছেন। গ্রামে গঞ্জে 1000, 1200, 2000 টাকা করে দিচ্ছেন, খুব ভালো করছেন। কিন্তু গরিব মানুষগুলো, এই মানুষ, যে মানুষগুলোকে ভাতা দেওয়া দরকার, যারা টোটো চালায়, খুব বড় লোক, খুব ইনকাম হয় তাদের, টোটো চালিয়ে কি কেউ কোটি কোটি টাকার সম্পত্তি করতে পারে? কয়েক বছরের মধ্যে বাড়ি পিটিয়ে নিতে পারে? রাজ্যে এত টোটো হয়ে গেছে যে টোটোর খুব একটা অবস্থা ভালো নয়। যারা টোটো চালায় দিন আনে দিন খায়, কোনো রকমে চলে যায়, কিন্তু সেই টোটোর কাছ থেকেও টাকা তুলতে হবে কেন? একেবারে ন্যায্য প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী, এবং এর বিরোধিতা তিনি করবেন না, যেহেতু সরকারি সিদ্ধান্ত, বিজেপি দলেরও সিদ্ধান্ত, সরকারের এই কাজে হস্তক্ষেপ করবে না। কিন্তু তিনি মানসিকভাবে এর বিরোধিতা জানিয়েছেন। তিনি বলেছেন যে এই সরকারের এই জিনিসটাকে আমরা সমর্থন করছি না। আজকে চিটফান্ড নেই, সরকার চাপে। ডিআর লটারির বিক্রি কমেছে, সরকার চাপে। 20,000 নতুন ওয়াইন শপ খোলা হয়েছে এই রাজ্যে। একেবারে নেশায় বোধ করে দিতে চায় সরকার, একটা দুর্নীতিতে নিমজ্জিত সরকার। এই সরকারের দুর্নীতি সরকারকে শেষ করবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির 2021 সালে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং হিন্দু অধিকার রক্ষা নিয়ে যিনি আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, সিংহবাহিনী তার সংগঠনের নাম, বহু হিন্দু মেয়েকে নির্যাতিত হওয়ার হাত থেকে তিনি বাঁচিয়েছেন, সেই দেবদত্ত মাঝির সঙ্গে আমরা কথা বলবো এ বিষয়ে। শুনুন দেবদত্ত মাঝি কি বলছেন এ বিষয়ে। গোটা ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, গোটা ইন্টারভিউটা মন দিয়ে শুনবেন, তাহলে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি আছে সে সম্পর্কে আপনার আরেকবার সম্যক ধারণা হবে। দেখুন দাদা, তৃণমূলের বিরুদ্ধে এই যে দুর্নীতির অভিযোগ, সামনেই নির্বাচন রয়েছে, একের পর এক চার্জশিট জমা পড়ার কথা হচ্ছে, এটা কি নির্বাচনে একটা প্রভাব ফেলবে, বা সমাজেই একটা কি পরিস্থিতি, এটা কি বার্তা দিচ্ছে? দেখুন, প্রথমেই আমি বলবো যে শিক্ষা নিয়ে যা দুর্নীতি, যে দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষ দেখলো এবং পুরো ভারতবর্ষেই দেখছে কি ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, এতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা বড় কোয়েশ্চেন মার্ক, প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে, যে আমরা সমাজটাকে কোন দিকে যেতে দিয়েছি।
শাসক দল তৃণমূল, তাদের একের পর এক নেতা এবং নেতাদের যারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, তারা এই সব দুর্নীতির সাথে যুক্ত। এবং দুর্নীতি কি? শিক্ষকের দুর্নীতি, টিচার্স রিক্রুটমেন্ট, টিইটি, এতেই দুর্নীতি। তলে ভবিষ্যৎটা হবে কি, সেটা তো একটা বড় প্রশ্ন থাকছে। কিন্তু সাধারণ মানুষ যারা পলিটিক্স নিয়ে, যাদের কোনো কিছু ডেইলি লাইফে যাদের যায় আসে না, এর সব থেকে বড় ভুক্তভোগী তো তারা। তাদের পরিবারের বাচ্চা, তাদের ভবিষ্যৎ নষ্ট। তাদের যে মানুষগুলো চাকরি পাওয়ার যোগ্য, তারা চাকরি পেল না। এবং যারা দুর্নীতিগ্রস্ত, যারা শর্টকাট মেথডে টাকা বিনিময় কিংবা সোর্স লাগিয়ে যারা এই চাকরি পেয়েছে, কিংবা যারা নিজেদের গুছিয়ে নিয়েছে, সেই মানুষগুলো আজকে শুধু অর্থনৈতিক কেলেঙ্কারি আর টিচার্স স্ক্যাম নয়, এটা আমার মনে হয় এটা আমাদের দেশের বিরুদ্ধে একটা নেগেটিভ কাজ করেছে তারা। দেশের বিরুদ্ধে এই কাজটা হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মর ভবিষ্যৎটা পুরো ভালনারেবল করে দিয়েছে, একদম দুর্বল করে দিয়েছে। এইসব মানুষদের বিরুদ্ধে আমার মনে হয় আরও কঠোর আইন আনা উচিত, এবং এদের ব্যক্তিগত সম্পত্তি কনফিস্টিকেট করে যারা অরিজিনাল প্রাপ্য এরকম চাকরি, কিংবা সাধারণ মানুষকে সেই টাকা, এদের সম্পত্তি নিয়ে যারা এরকম দুর্নীতিগ্রস্ত, নিয়ে সাধারণ মানুষকে দেওয়া উচিত, এবং আরও কঠোর আইন আসা উচিত। এবং আপনি যেটা বলছেন ইলেকশনে এর প্রভাব পড়বে কিনা, এর প্রভাব অবশ্যই ইলেকশনে পড়বে, 100% পড়বে। এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা টিম আছে, এদেরকে চিনতে আর মানুষের বাকি নেই। প্রশ্ন থাকছে মানুষ কি গিয়ে ঠিকভাবে ভোট দিতে পারবে কিনা। সেটা অনেকটা নির্ভর করবে কেন্দ্র সরকারের ওপর, ইলেকশন কমিশনের ওপর, তারা কিভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করবে। এবং এটার উপরে নির্ভর করবে সাধারণ মানুষ এই পরিবর্তনটার জন্য কি মূল্য দিতে রাজি আছে। যে কোনো জিনিস পেতে গেলে তার উপযুক্ত মূল্য দিতে হয়। সেটা শুধু অর্থনৈতিক মূল্যর কথা আমি বলছি না, আরও বড় মূল্য হচ্ছে পরিশ্রম আর রক্তমূল্য, রিস্ক, জীবনের রিস্ক। আমার ভবিষ্যৎ প্রজন্মকে দাঁড় করাবো, তাদের ভবিষ্যৎটা যাতে ঠিক থাকে, দেশের ভবিষ্যৎ যাতে ঠিক থাকে, তার জন্য আমি কতটা আউট অফ কমফর্ট জোন গিয়ে আমি যে ভোটটা দিতে যাব, থ্রেট থাকা সত্ত্বেও আমরা যে ভোট দিতে যাব, সেই চ্যালেঞ্জটা কতটা সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করবে, এটাও দেখবার আছে। এসআইআর তো হবেই হবে, আর এসআইআর হলে যত বিশেষ করে যারা ডেড ভোটার্স, যারা আজ থেকে কিছু বছর আগে যারা মারা গেছেন কিন্তু ভোটার লিস্টে তাদের নাম রয়ে গেছে, সেই ভোটগুলো এখন যারা শাসক দল সেই ভোটগুলো প্রক্সি করে, রিগিং করে, মানে প্রক্সি করে সেই ভোটগুলো ছাপ্পা ভোটিং করাচ্ছে। মৃত মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। এবং যারা দুর্নীতি করে ভোটার কার্ড আদায় করেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে জেহাদিরা এসছে, পশ্চিমবঙ্গে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে, তাদের ভোটে টিএমসি জিতেছে। এবং এসআইআর হলে সাধারণ মানুষ যারা এখানকার ভূমিপুত্র, ভারতের পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র, তাদের একটা রাইট এস্টাবলিশ হবে এই রাজ্যে। আপনাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল যে বাংলাদেশি যারা মুসলিম ভোটাররা আছেন, অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন, তাদের যাতে নাম এখানে বাদ যায়। এবং আরেকটা দাবি ছিল, সেটা হচ্ছে যারা মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসছেন, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছেন, তাদের নামটা বাদ দিতে হবে। এসআইআর এর সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। বাংলায় কি আপনি আশাবাদী যে সরকার এই যে এসআইআরটা হচ্ছে তার সঙ্গে সহযোগিতা করবে, বা সঠিকভাবে এদের নামটা বাদ যাতে যায় সেই ব্যবস্থা অন্তত সরকার তার সদিচ্ছাটা দেখাবে? দেখুন, সেটা এখানকার পশ্চিমবঙ্গের সরকার, ওতে টিএমসি মমতার সরকার সদিচ্ছা কতটা দেখাবে, দেখাতে পারে সদিচ্ছা, কিন্তু সেটা
ইমপ্লিমেন্ট কতটা করবে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আর এই প্রশ্ন শুধু আমার নয়, সাধারণ মানুষের প্রশ্ন। আর কিন্তু আমার মনে হয় ইলেকশন কমিশন যেই সিস্টেমে এগোচ্ছে, রাজ্য সরকার না চাইলেও বাধ্য হওয়া উচিত, তাদের বাধ্য করা উচিত এই এসআইআর এ যত রকম সহযোগিতা, কন্ট্রিবিউশন স্টেট গভর্নমেন্টের হওয়া উচিত, সেটা আদায় করে নেবারও ক্ষমতা ইলেকশন কমিশনের আছে, এবং সেই ক্ষমতাটা প্রয়োগ করা উচিত। কারণ এটা সাধারণ মানুষের জন্য, এটা আমাদের দেশের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য। তৃণমূল বিজেপির সংঘাত হচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত একটা অবক্ষয় দেখা দিচ্ছে। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি একটা কথা তুলে ধরবো, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্রাইম প্রচন্ড হারে বেড়ে গেছে। আজকে সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা এগুলো মানে মিনিটের মধ্যে জানতে পেরে যাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছিল, তাই 2011-তে কমিউনিস্ট সিপিএমকে হাঁটিয়ে তৃণমূল সরকারে এসেছিল। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে ডিসি পোর্ট বিনোদ মেহতা, ওনাকে কিরকম ভাবে খুন করা হয়েছিল। আইপিএস অফিসার ছিলেন উনি। আপনার খাদিম কর্তা পার্থ বর্মন খাদিম কর্তা, তাকে অপহরণ করেছিল, কিডন্যাপ করা হয়েছিল। আমাদের ভুলে গেলে চলবে না এই মধ্য কলকাতার ক্রিক রোডে বান্টি বলে একজন থাকতেন। সেই বান্টিকে গাব্বার, 90s কথা বলছি, তখন সিপিএম এর শাসন চলছে, চায়না টাউনে তাকে খুন করে। এবং কলকাতায় এবং সারা বাংলায় সিপিএম এর আমলেও ক্রাইম কিছু কম হয়নি। মগরাহাটের সেলিম, আপনার ধানতলা, বানতলা, একের পর এক ঘটনা ঘটে গেছিল। আনন্দমার্গীর ঘটনা, বালিগঞ্জের ব্রিজের উপর সাধু সন্ন্যাসীদের জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, সেটাও সিপিএম এর শাসনই হয়েছিল। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা সে সিপিএম এর জিহাদি গুন্ডারা মেরে ফাটিয়েছিল। সেটা থেকে মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তন কিছু হলো না। কেবলমাত্র জার্সি পাল্টালো ক্রিমিনালরা, জিহাদিরা। সিপিএম এর জার্সি খুলে তারা তৃণমূলের জার্সি পরল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় তারা ওই একই রকম ক্রাইম কন্টিনিউ করলো। পশ্চিমবঙ্গের মানুষ যদি পরিবর্তন চায়, এবার কিন্তু তাদের কাছে এই 2026-এর যে নির্বাচন, এটা বলতে পারেন রাষ্ট্রবাদী হিন্দু পশ্চিমবঙ্গের মানুষদের এটা প্রায় একটা শেষ সুযোগ। কারণ যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, হিন্দুর সংখ্যা যেভাবে আটকে গেছে কিংবা কমছে, আর অন্যদিকে যেভাবে মুসলিমদের সংখ্যা বাড়ছে, আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের ওপর একটা বড় থ্রেট, একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়ে যাচ্ছে। সেটা থেকে যদি দেশকে এবং প্রদেশকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের যদি বাঁচতে হয়, 2026-এর ইলেকশনে তাদেরকে কাতারে কাতারে বেরিয়ে ভোটিং পার্সেন্টেজকে বাড়িয়ে তাদেরকে ভোট করতে হবে। আপনার কথা রেস ধরেই বলি, এই দুর্গাপুজো সবে শেষ হলো, বিজয়া দশমীর একটা মাহল চলছে। সের মধ্যে দুর্গাপুজো যখন চলছিল তখন আমরা দেখলাম যে একেবারে বাংলাদেশের স্টাইলে পূজা মণ্ডপে আজানের সময়সূচি টানিয়ে দেওয়া হলো। সেই সময় বন্ধ রাখতে হবে, যেহেতু ঢাকঢোল আমাদের ধর্মীয় যা সিস্টেম আছে আর কি। এবং অন্যদিকে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, তিনিও দেখছি আবেদন করছেন হিন্দুদের যে সেই সময়টা শান্ত থাকতে হবে, আজানের সময়টা। আমরা তো এটা বাংলাদেশে দেখে অভ্যস্ত ছিলাম, পশ্চিমবঙ্গে আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দেখতাম। এখন নিজের চোখে নিজের রাজ্যেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে তৃণমূলের একেবারে এই সময়টাতে। এইটাকে কিভাবে দেখছেন? দেখো, হিন্দিতে একটা কথা আছে, জিসকি লাঠি উসকি ভ্যাঁস। ঠিক আছে, পুজো কমিটিগুলো উইথ ডিউ রেসপেক্ট, তারা মা দুর্গার পুজো করছে, কিন্তু তাদের ব্যবহারে মনে হবে তারা কাপুরুষ। তারা এই আজানের যে টাইম এর যে সূচি,
মসজিদগুলো থেকে এসে কিংবা প্রশাসন থেকে যখন লাগিয়ে দিয়ে যাচ্ছে, তারা সেটাকে কেন মেনে নেবে? তাদেরও তো একটা মিনিমাম ক্ষমতা থাকা দরকার। তারা তো দেবী দুর্গার, মা দুর্গার পুজো করছে, শক্তির আরাধনা করছে নিয়ম মতো। তো তারা এই অন্যায়টা মেনে নিচ্ছে কেন? সংবিধানও আমাদেরকে আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে। অবশ্যই তাদের বরঞ্চ উল্টো করা উচিত, যে যতদিন দুর্গা পুজো চলবে ততদিন তোমরা মাইকে করে আজান দেবে না। সেই সার্কুলার সেই পুজো কমিটির উচিত সেই এলাকাতে দিয়ে দেওয়া, সেই এরিয়াতে করে দেওয়া, যেখানে যতদিন দুর্গা পুজো হবে, যে পুজোর 4-5টা দিন আমরা পুজো পালন করি কিংবা উৎসব পালন করি, সেই সময়গুলোতে যেন মসজিদের আজানের আওয়াজ মসজিদের বাইরে না আসে। এটা যেদিনকে পুজো কমিটিগুলো করতে পারবে, সেদিনকেই তারা প্রকৃত মা দুর্গার ভক্ত বলে নিজেদের পরিচয় দিতে পারবে। তাছাড়া এটা তো কাপুরুষের পরিচয়। আজান দিচ্ছে, আমরা আজানে কি বলছে? যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতে উপাস্য নয়, সেটা আমরা শুনবো, আমাদের শুনতে বাধ্য করবে? তো এগুলো পুজো কমিটিকে অ্যাকসেপ্ট করতে হবে। পুজো কমিটির একটা ভূমিকা থাকছে, সাধারণ মানুষের ভূমিকা থাকছে। সবকিছু রাজনৈতিক দল করবে এরকম তো নয়, সাধারণ মানুষের মধ্যে থেকে সেই বিপ্লবটা উঠে আসার দরকার আছে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই উদ্যোগকে শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পলিটিক্যাল ডেইলি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। সকলকে আবার শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।